সংসার ভাঙাটা খুব সহজ, জানো তো? খুব সহজ। ঠিক কাচের ঘরের মতো। মানে সামান্য একটা টোকা লাগলে যেমন চির ধরে যায়, ঠিক তাসের ঘরের মতন একটা সামান্য হাওয়ার ঝটকা লাগলে সেটা পুরো ভেঙে গুঁড়িয়ে যায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই জিনিসটাকে আবার পুনরায় তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। আর যখন প্রথম পরিস্থিতিতেও মানুষ তৈরি করে, তখনও কিন্তু খুব ভেবেচিন্তে একটা তাসের ওপরে আরেকটা তাসকে খুব সূক্ষ্মভাবে দাঁড় করাতে হয়। সেই সূক্ষ্মতাটা মাঝখানে যেটা রয়েছে সেটা কি বলো তো? বিশ্বাস আর ভরসা। একটা মেয়ে বলো, একটা ছেলে, আমি যদি একটা ছেলের তরফ থেকে দেখি, একটা ছেলে একটা নারীর কাছ থেকে আফটার ম্যারেজ বা তার বিবাহিত জীবনে কী চেতে পারে? লয়্যাল্টি, বিশ্বাস। লয়্যাল্টি আর বিশ্বাস আলাদা। লয়্যাল্টি সততা, বিশ্বাস, ট্রাস্ট, ভরসা। এই আশ্বাসটা একটা মেয়ের কাছ থেকে সে পায় যে আমার হাজার পরিস্থিতি খারাপ হোক না কেন, আমার স্ত্রী আমার পাশে দাঁড়াবে। আমি এটা ছেলের তরফ থেকে বলছি। ঠিক সেরকমই একটা মেয়ের ক্ষেত্রে একটা মেয়ে যখন বিয়ে করে আসে, ঠিক আছে, তার কি আশা থাকতে পারে? আমার কি আশা ছিল? আমি আমারটা দিয়ে বলি। আমাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, মিস্টার ঘোষ, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে হবে, বিয়ে যখন হবে ডেট, তার ঠিক 15 দিন আগে থেকে আমার সাথে জাস্ট ফোনে কথা হয়। জাস্ট ফোনে কথা হয়। আমরা পরস্পরকে বিন্দুমাত্র চেনার কোনো সুযোগ পাইনি। না, আমাদের কিন্তু জায়গা এক, মানুষজন সব চেনা পরিচিত। অথচ আমরা পরস্পরকে কোনোদিনও দেখিনি, কোনোদিনও চিনিনি, জানি না। ও জানে না এরকম মেয়ে এই বেলুড়ে অ্যাভেলেবেল আছে, বা আমি জানি না যে এরকম ছেলে আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, বা কোনোদিনও মুখোমুখিও হয়তো হয়েছে কিনা জানিও না। কিন্তু সে যখন আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি আমার থেকে কি চাও, তো তখন আমি বলেছিলাম, তখন আমার, যাই হোক বয়স নিয়ে আর বলি না, আমি শুধু বলেছিলাম একটু বিশ্বাস, একটু ভরসা। হুম, বিশ্বাস মানে আমার ওপরে বিশ্বাস রাখবে, ভরসা রাখবে। কারণ তখন বয়সটা একটু অল্প, অল্প বলতে কি না, 20-র গণ্ডিতে পড়েছি বলেই, 20-র গণ্ডিতেই পড়েছি, সবে সদ্য পড়েছি তখনই। তো আমি বলেছি বিশ্বাস ভরসাটা রেখো, কারণ আমি নিজে সংসারে যখন ঢুকছি, একটা সংসারকে সততা দিয়ে ট্যাকেল করব, এইটুকু আমার মাথায় আছে। বাট সেই ভরসাটা আমার হাজব্যান্ড আমার উপর রাখুক, এইটুকু আমি তার থেকে চেয়েছিলাম। তো সেটা সে কোথাও না কোথাও হয়তো রেখেছে, যার জন্য 12টা বছর আজকে কাটিয়ে দিলাম। যাই হোক, সেটা না হয় বাদ দিলাম। তো একটা মেয়েও এরকম চায়, নিজের সমস্ত কিছু ছেড়ে এসে একটা পুরুষের কাছে সে এটা চায়। কিন্তু এখন যে সমাজে আমরা বাস করছি না, এই সমাজটা হয়ে গেছে ভীষণ ফেক, জানো তো? ফেক কেন বলছি? এখন বেশিরভাগ স্বামীরই তার স্ত্রীকে ভালো লাগে না, বা স্ত্রীর সাথে স্টিল সুন্দরভাবে সংসার করছে, বাট বাইরে অন্য কাউকে ভালো লাগে। আবার এরকম মেয়েরাও আছে যাদের হয়তো এরকম স্বামী বাদ দিয়ে কাউকে ভালো লাগছে। হুম, ভালো তো সে মানুষকে লাগতেই পারে। রাস্তা দিয়ে চলতে গেলেও দেখতে সুন্দর এমন নারীকে দেখলেও আমরা প্রশংসা করি, পুরুষকে দেখলেও আমি বলি বাহ, দেখতে বেশ ভালো তো। বাট তার মানে এটা না যে আমি আমার সংসার, সন্তান সমস্ত কিছু ছেড়ে গিয়ে আমি হঠাৎ করে তার সাথে চলে যাব। এটা তো পসিবল না, না? পছন্দ, ভালো লাগা, দেখে ভালো লাগা সেটা সবারই লাগে। তো এই জিনিসটা না এখন একটা খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে, আমি দেখছি ওয়াইটিতে। আজকে একটা জিনিস আমাকে দেখে খুব খুব হার্ট করলো, খুব খারাপ লাগলো। আজকে দেখো, সোমনাথ, সন্দীপ, এরা এই সিচুয়েশনটা ফেস করছে, ঠিক আছে? তুমি বা আমি, আমরা যারা, আমি অপোনেন্ট বলো, আমরা নিজেরা বলো, আমরা কোনোদিনও এটা কল্পনা করতে পারবো না তারা কি কষ্টটা ফিল করেছে। যখন সোমনাথের সাথে ঘটনাটা ঘটে, সোমনাথ কী ফেস করেছে, ওর ভেতরে, আমি অন ক্যামেরা সে কী কন্ট্রাডিকশন করছে সেটা বলছি না, ওর ভেতরে যে উথাল পাথাল, যে বেদনা, যে যন্ত্রণা, নিজের পার্টনারের প্রতি একটা, কি বলবো, সেটা তোমরা আমরা ফিল করতে পারবো না। ঠিক সেরকমও সন্দীপের ক্ষেত্রেও কিন্তু তাই। এটা আমরা কখনো ভেবে দেখি না, জানো তো? আজকের ঘটনাটা দেখে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু বলি আমি, বেশি বড় করে সময় নষ্ট করব না। একটা সম্পর্ক গড়তে সারাটা জীবন চলে যায়, ভাঙতে জাস্ট কয়েকটা মিনিট বা কয়েকটা সেকেন্ড ভেঙে দিয়ে আমরা বেরিয়ে যাই। এই সম্পর্কটার সাথে কত মানুষের স্বপ্ন, কত মানুষের ইচ্ছা সব জড়িয়ে রয়েছে, সব 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 ছেড়ে দিই আমরা। অথচ দেখো, নতুন যখন বিয়ে হয়, আমরা কিন্তু সবাইকে আশীর্বাদ করি এইটা বলে যে তোরা সুখে শান্তিতে সংসার কর, কোনো তৃতীয় ব্যক্তির আগমন যেন তোদের জীবনে না হয়। আমার এই জিনিসটা খুব কোথাও না কোথাও খুব খারাপ লাগে যে সত্যিই তো সোমনাথ, সন্দীপ যে জিনিসটা ফিল করেছে, আমরা তো ফিল করিনি। কারণ
তার বউরা সেটা ফিল করবে না, বিকজ এরা চিটেড, আর এরা চিটিং করেছে, ঠিক আছে। মন্দিরাও ফেস করতে পারবে না যে সোমনাথ কি ফেস করেছে, কামলাও জানে না যে সন্দীপের কতটা খারাপ লেগেছে। তখন লাগতো যদি এই উল্টো কেসটা হতো, সোমনাথ কিছু করতো বা সন্দীপ কিছু করতো, তাই তো। আর আমরা কিছু সংখ্যক মানুষকে ওয়াইটিতে দেখছি যে তারা এই ধরনের নারীদের নানানভাবে সাপোর্ট করছে। একটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে একা দাঁড়িয়ে থাকা, নিজের পায়ে দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা, সেখান থেকে আর্নিং করা, প্রমোশনাল ভিডিও পাওয়া, আর্নিং করা, নিজের একটা যোগ্যতায় ফ্ল্যাট মানে ভাড়া নিয়ে হলেও থাকা, ফ্ল্যাটের ভাড়াও 8-9 হাজার টাকা ভাড়া, সেটাতে আমাদের গর্ববোধ হওয়া উচিত। বাট কোথাও না কোথাও এসে আমরা সেই গর্বিত ফিলটা করতে পারি না। ওর প্রতি জ্বালায়, হিংসায়, না, কখনো না। ও নিজের জন্য যে লাইফটা বেছে নিচ্ছে যে ওয়েতে গিয়ে, সেটাই। আজকে যদি ও অনায়াসে বেরিয়ে যেত, বা এই যে কমিউনিটি পোস্টার যে স্বীকারোক্তিটাও দিয়েছিল সেটাও যদি না করতো, আমরা কিন্তু তখন বিশ্বাস করতাম যে সন্দীপ এত কিছু বলছে, ও কিন্তু কোনো কিছুতে রিয়্যাক্ট করছে না, তার মানে মেয়েটা কোথাও না কোথাও নির্দোষ, দোষী সন্দীপ, ঠিক আছে। এখানে যদি আমি বলি কেউই দোষী না, পরিস্থিতির দোষ, খুব ভুল হবে বলাটা। পরিস্থিতির শিকার হয়েছে সন্দীপ, পরিস্থিতি ক্রিয়েট করেছে গামলা। এই সহজ একটা উপায়, কেউ এখানে শত্রু না, গামলাও আমার শত্রু না, বাট ও যে ওয়েতে জিনিসটা করেছে সেটা অন্যায়। কেন বলছি, দেখো সবাই তো আর সোমনাথ সন্দীপ হয় না, হয় কি, হয় না। আমি তোমাদের ছোট্ট একটা ক্লিপস দেখাবো, ছোট্ট, বেশি বড় না, তোমরা জাস্ট দেখো, আমি তারপরে বলছি। একজন বাবার শেষবারের মতো তার মেয়েকে দেখে যাওয়ার জন্য আকুতি, মেনে নেয়ার মতো নয়, তবুও মেনে নিতে হচ্ছে, এটাই বাস্তবতা। শখের নারী মিমকে ধুমধাম করে বিয়ে করেছিলেন নিয়াজ মোর্শেদ তনয়, কিন্তু 12 ভাতারি মিম মেয়েটির চরিত্রহীনার কারণে একটা পরিবার শেষ হয়ে গেল। মৃত্যুর আগে মিমকে নিয়ে স্বামী নিয়াজ মোর্শেদ লিখেছেন, মিম, তুমি এবং তোমার পরিবার জিতে গেছো। আমার মা বাবাকে সন্তান হারা করেছো, আমার মেয়েকে বাবা হারা করেছো, আমার বোনদের ভাই হারা করেছো, এবার তুমি শান্তিতে থাকবে আশা করি। 20 পানের আগে নিয়াজ মোর্শেদ তনয় তার ফেসবুক পোস্টে লেখেন, আমার শুভাকাঙ্ক্ষীরা ও পরিচিত জনরা অনেকেই আমার সমস্যার বিষয়ে জানেন, কিন্তু আপনারা হয়তো আসল ঘটনাটা জানেন না। আমি দীর্ঘ 6 বছর আগে ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মিমকে পারিবারিকভাবে বিয়ে করি। বিয়ের শুরুতেই রাকিব নামের একটি ছেলে আমাকে বলে, ভাই আপনি আমার বউকে বিয়ে করেছেন। মিমের সঙ্গে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, কিন্তু ওর বাবা মা মেনে নেয়নি, এজন্য আর সংসার হয়নি। এরপর আমি বাধ্য হয়ে মিমকে তালাক নোটিশ পাঠালাম। মিম নিজে তাতে স্বাক্ষর করে, তারপর ফেসবুকে একটি বানোয়াট মিথ্যে গল্প সাজিয়ে প্রমাণবিহীন একটি পোস্ট করে। পরে একদিন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল, তারা নাকি আমার নামে মামলা করেছে। আমি তার মেয়েকে কুপিয়ে হাত কেটে দিয়েছি এবং 10 লাখ টাকা যৌতুক চেয়েছি। বাবা মা, বোন, আত্মীয় স্বজন ও দেখলে, আমি বেশি বড় দেখালাম না, একটুখানি। আজকে আমার ভীষণ খারাপ লাগলো। দেখো, এরকম আয় দিন গলিতে, আনাচে কানাচে, প্রতিটা পাড়ায়, কোনো না কোনো শহরে ঘটছে। পরকীয়া, হ্যাশট্যাগ পরকীয়া একটা ট্রেন্ডিং হয়ে গেছে। আর ট্রেন্ডিংয়ে তুলেছে কারা? এই রকম কিছু মানুষরা। আর আরও সেটাকে আগুনে ঘি ঢালার কাজ করেছে কারা? তোমাদের মতন কিছু ভিউয়ার্স আর পাবলিক বা ক্রিয়েটার, যেটাই বলো, তারা, যারা নির্দ্বিধায় প্রমোট করে যাচ্ছে পরকীয়াকে, যে পরকীয়া কিন্তু কোথাও না কোথাও বৈধ। স্বামী ভালো না, পরকীয়া স্ত্রী করছে, কিন্তু কি বলবো, স্বামী ভালো না। পরকীয়া স্বামী করছে, কিন্তু কি বলবো, স্ত্রী ভালো না, ওই জন্য ও পরকীয়া করেছে, নালে করতো না। আমি নিজে ভালো না, আমি সেটা মনে করবো না যে আরে আমিও তো নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। আজকে আমার স্বামীকে ভালো লাগেনি, একটা মেল, একজন পুরুষ আমার সাথে অলরেডি একটা বিট্রে করেছে, তো আমি আরেকটা পুরুষের ওপর হঠাৎ করে সহৃদয় হয়ে যাব কি করে? একটু মিষ্টি মিষ্টি কথা, হ্যাঁ ভালো লাগে, কেউ যদি মিষ্টি একটু কথা বলে, ভালোই করে, তখন ভালো লাগে, বাট সেটাতে আমি মোল্ড হয়ে গেলাম যে আমি আমার সংসার, সন্তান সব ছেড়ে নির্দ্বিধায় বেরিয়ে চলে গেলাম। মিষ্টি মিষ্টি কথা, সুগার কোটেড কথা, কিন্তু অনেকেই বলে, সেটার মধ্যে কতটা সত্যতা আছে? আর আমরা তো দেখেছি সুগার কোটিং করে মানুষ কথা বলে তাকে অন্যভাবে চালনা, এই ওয়াইটিতে আমরা বহুবার দেখেছি, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আজকে একটা জলজান্ত ছেলে অকালে প্রাণ হারালো। কার গেল? একটা মা বাবা তার সন্তানকে হারালো, একটা সন্তান তার বাবাকে হারালো, কিন্তু ওই মহিলাটি যে কিনা পরকীয়া করে এই ধরনের উল্টোপাল্টা ব্লেম ছেলেটার উপর দিয়েছে,
যে ছেলেটা জোর করে করেছে, হোয়াট এভার, হ্যানা তেনা তেনা, ওকে বিরক্ত করছে, অত্যাচার করছে, সেই মানুষটির আর কি বেঁচে থাকতে ইচ্ছা করে? রাগে, ঘেন্নায় সে যা করার করেছে। আমি এইটাকে কখনো সাপোর্ট করি না। যেমন পরকীয়াকে সাপোর্ট করি না, সেরকম নিজেকে শেষ করে দেওয়াটাকে আমি কখনো সাপোর্ট করি না। খুব অন্যায়। আমার কোনো অধিকার নেই আমি একটা জীবনকে এইভাবে নষ্ট করে দেবো। হতে পারে এটা আমার জীবন, নষ্ট করার অধিকার আমার নেই, শেষ করার অধিকার আমার নেই। আমাকে লড়ে বাঁচতে হবে, কারণ আমি রোজ রোজ এই মানব জন্মটা পেয়ে বাঁচতে পারবো না। কে জানে এটাই আমার শেষ জন্ম। এই রিম্পা একদিন যখন ওই চিতাতেই সব শেষ হয়ে যাবে, তখন মানুষ ওই ফটোতে আর স্মৃতিতে মনে রাখবে। তারপরে আমি ওই ততদিন অবধি দেখতে চাই, দেখে যেতে চাই। আমি নিজেকে এইভাবে শেষ করব না। যদিও বা এই ভুলটা আমার মাথাতেও একটা সময় এসেছিল, খুব কষ্টে, খুব ঘেন্নায়, খুব মানে তখন কোনো দিক আমি দেখছিলাম না। কপাল, যাই হোক, ছাড় ওই সব কথা। কিন্তু আজকে একটা জলজান্ত প্রাণ চলে গেল। দায় কি? পরকীয়া। আর এখানে কিছু মানুষ পরকীয়াকে তোল্লাই দিচ্ছে। সিঙ্গেল মাদার, বড় বড় জ্ঞান, একা বাঁচতে দিচ্ছে না মেয়েটাকে। একটা মা, তোমরা মা, তাই বলি একটু ভেবে দেখো যে আজকে এই বিট্রেটাই যদি তোমার কাছের মানুষটা তোমার সাথে করতো, তাহলে তোমার রিপার্কেশনটা কী আসতো? ব্যাস ওইটুকুই, আর কিছু না। যেখানে গামলা যে ওখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেটা কত বড় মিথ্যে কথা, তার হাজারো প্রমাণ। সেই ভিডিওগুলো চালিয়ে চালিয়ে সময় করে একটু দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে ওই 5টা বছর। ব্যাস, কত প্রাণ এইভাবে চলে যায়, কিছুটা সামনে আসে, কিছুটা আড়ালে থেকে যায়। খুব ব্যথিত করলো, চোখের জল ফেলতে পারবো না, চাই না ফেলতে। আমি চাই ভালো থাকুক সবাই, সম্পর্ককে নিয়ে এইভাবে হাটে বাজারে বিক্রি করে দিক না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।